স্যার একটু সামনে থাকলাম ছবিটা ছবিটা একটু আপনার সময় দেন। ওকে এই তো এটা দিয়ে দিতাম রে আমরা ছবিটা লই লই স্যার একটু জাকির বলি জাগে এই জাগে রেডি সবাই জাগে ইংরেজি নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অগ্রিম সংক্রান্তির শুভেচ্ছা। 14 তারিখ প্রত্যেক সেশনের পরেই আমি যখন ত্রিপুরাতে আসি তখন কোন কোন বিষয়ে আমি আমার এজ এ রাজ্যসভার এমপি হিসাবে যেটা আমার দায়িত্ব সেগুলো আমি উঠাই রাজ্যসভাতে এবং পত্রাচার করি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, সেগুলো বিষয়ে আপনাদের সঙ্গে আমি অবগত হই, আপনাদের অবগত করি। তো সেইভাবে আজকের এই প্রেস কনফারেন্স আমি এইবার সেশনে স্টার্ট কোশ্চেন আমার দুইটা এসেছিল আর তার মধ্যে একটা ছিল প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে আর আরেকটা ছিল এমএসএমইর উপরে, কারণ আমার সবসময় তার মধ্যে নজর থাকে এমএসএমইর উপরে কোশ্চেন, তার জন্য আমি করি। এমএসএমই এমন একটা সেক্টর যেগুলোর মধ্যে নজওয়ানদের আর মধ্যবিত্তদের রোজগার। আর বাকি যেটা আমি তুলেছিলাম যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট, ডিজিটাইজেশন মোদীজির গভর্নমেন্টের সবচেয়ে বড় উপলব্ধি। আর এগুলোর মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা ওল্ড এজ পেনশন গুলো পায় সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ফেস রিডিং এর মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সঙ্গে সংযুক্ত করার ফলে অনলাইনের মাধ্যমেই এগুলো হয়ে যায়, ফেস রিডিং এর মাধ্যমে। তার মধ্যে ডুপ্লিকেসি করা বা একজনের অধিকার অন্য নিয়ে যাওয়া কঠিন। আর সৌভাগ্যবশত ত্রিপুরাতে ন্যাশনাল যে অ্যাভারেজ আছে, ত্রিপুরাতে লগভগ তার 800 গুণা হয়েছে। ত্রিপুরাতে তার পরিমাণটা ভালো, তো এটা গুড সাইন। তো আমি তার কপি আপনাদেরকে দিয়েছি, ডিটেলস আমি বলবো না যে স্টার্ট কোশ্চেন ছিল। আর সাপ্লিমেন্টারি স্টার্ট কোশ্চেন তার মধ্যেও আমার কোশ্চেন ছিল অন্যান্য ছিল, দুইটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি রাজ্যসভাতে তুলেছিলাম। একটা ছিল যে এলপিজি সিলিন্ডারের মধ্যে যে ডেলিভারি করার জন্য কোম্পানি থেকে 20 রুপিস পার সিলিন্ডার দেওয়া হয় প্রত্যেকবারে, কিন্তু এগুলো এজেন্সিগুলো কোনোদিনই কাস্টমারকে বলে না। ও কাস্টমার কাছ থেকে উল্টা 100 টাকা 50 টাকা বাড়িতে পৌঁছে দিয়ে নেবে। হ্যাঁ, যদি ব্যক্তিগত কারণে কোনো কাস্টমার মাসে একবার না দুইবার সিলিন্ডার নিতে যাচ্ছে তার নিজের খরচা না, কিন্তু মাসে একবার বা 2 মাসে একবার সিলিন্ডার তার বাড়িতে পৌঁছে দেওয়া, এত কিলোমিটারের মধ্যে একটা কিলোমিটার রেঞ্জ থাকে, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রতি সিলিন্ডার 20 টাকা করে তার মধ্যে থাকে, কিন্তু এরা কোনো সময় এটা কাস্টমারকে বলে না, কাস্টমাররাও জানে না, তার প্রচার প্রসার। তো সেই বিষয়ে আমি কোশ্চেন তুলেছিলাম যে এগুলো যে সেগুলো করা হচ্ছে তার উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কারবাই করবে এবং কারা কারা এই জন্য করছে। তো এটা ওই সময় আমাকে দিতে পারেনি, কিন্তু আপনাদের মাধ্যমে আমি চাই এটা বারবারে ওঠা, কারণ এটা একদম ডাইরেক্ট আম আদমির সঙ্গে জোড়া অফার করছে। আর হিসাব করে দেবো, যদি একটা 5000 কানেকশন যদি কারোর কাছে থাকে কোনো গ্যাস এজেন্সির কাছে, কমিশন তো প্রায় পায়। এই কাস্টমার কাছে 20 টাকা করে দিয়ে কেটে নেয়, তো 5000 একটু 20 কত হচ্ছে 10,000 রুপিস সে এমনি দিনে যায়। ত্রিপুরাতে 5000 টাকা মাসে পেলে ঘর চালিয়ে নেয়, তো 10,000 টাকা করে সে এমনি ফ্রি ফান্ডে নিয়ে যায়, তারপরে এক্সট্রা 50 টাকা 100 টাকা করে। আমি মানবো
যে পাহাড়ি অঞ্চলে অনেক সময় অসুবিধা হয়, মনে করো এজেন্সি এখানে আছে 15 কিলোমিটার দূর, 20 কিলোমিটার দূর পর্যন্ত যেতে হয়, তখন সেই জায়গাতে সেটাকে পৌঁছে দেওয়া এজেন্সির পক্ষে প্রবলেম হয়, তার জন্য হয়তো বা খরচাপাতি হতে পারে এক্সট্রা কিছু। কিন্তু সমতল অঞ্চলে এটা শহর অঞ্চলে করা উচিত না, কিন্তু শহর অঞ্চলেও গ্যাস এজেন্সিগুলো সেগুলি করে কাউকে বলেও না যে 20 রুপিস তার মধ্যে আছে, ওরা টোটালি পয়সাটা নিয়ে নেবে এবং সেটা কনজিউমারকে বলে না, সেটা আমি তুলেছিলাম। দ্বিতীয় একটা, ত্রিপুরাতে কিছু কিছু জায়গা নর্থে আছে রেলওয়ে ওভারব্রিজ যেগুলো পেন্ডিং আছে, যে কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, তো সেগুলো কতটা আছে আর কতগুলি প্রস্তাব আছে সেগুলো মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেছি, আমি বলেছি এগুলো তাড়াতাড়ি করার জন্য। আর আনস্টার কোশ্চেন আমি 14টা তুলেছি, আনস্টার কোশ্চেন বিভিন্ন বিষয় আছে, আমি আপনাদের কাছে কপি দিয়েছি আনস্টার কোশ্চেন। আর এমনিতে জিরো আওয়ার তার সঙ্গে জিরো আওয়ারের সঙ্গে সঙ্গে আমাদের স্পেশাল মেনশন রাজস্বতে আসে, তার মধ্যে আমি কতগুলো ইস্যু তুলেছি, যেমন মাতাবাড়ি মন্দিরের প্রসাদ প্রকল্পে যে আমরা যে টাকাটা পেয়েছি তার চাইতে বেশি 17.8 মানে লাগবে 18 কোটি টাকা এক্সট্রা ত্রিপুরা সরকারের লাগছে তার মধ্যে মাতাবাড়ি নির্মাণের ক্ষেত্রে। তো আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি যে 18 কোটি টাকা যেন সেন্ট্রাল গভর্নমেন্ট বেয়ার করে মিনিস্ট্রি, সেন্ট্রাল মিনিস্ট্রির মাধ্যমে। দ্বিতীয়ত ত্রিপুরা আমাদের এমবিবি এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য তাড়াতাড়ি করার জন্য আমি আপিল করেছি। তার মধ্যে এই পর্যন্ত যেটা আমাদের স্ট্যাটাস আছে যে হোম ডিপার্টমেন্ট এখানে 30 জনের মতো আলাদা স্টাফ লাগে ইমিগ্রেশনের মধ্যে, ত্রিপুরা পুলিশ থেকে 10 জনের মতো দেওয়া হয়েছে, কিন্তু আরো 20 জন দরকার আছে এসআই সাব ইন্সপেক্টর পদে। কিন্তু হোম মিনিস্ট্রি যদি এদেরকে রিক্রুটমেন্ট করে তাহলে হোম মিনিস্ট্রিকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, তারপর প্রসেসিং 6 মাস 7 মাস 1 বছর করাতে পারে। তো হোম মিনিস্ট্রি থেকে একটা প্রস্তাব এসেছে যে ত্রিপুরা সরকার ত্রিপুরা পুলিশ থেকে কোন রিটায়ার্ড অফিসার বা এই ধরনের কাউকে যদি ডেপুটেশনে নিয়ে নেয় তাহলে তাদের ডেপুটেশনের স্যালারি সেন্ট্রাল হোম মিনিস্ট্রি দিয়ে দেবে। তো তার মধ্যে ত্রিপুরা গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বার্তালাপ করছে, আমিও মাঝখানে আছি। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার জন্য যে ইমিগ্রেশনের যে স্টাফ চাই, তো এগুলো ব্যবস্থা করার পরেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাবে, সেটা আমি তুলেছি। দ্বিতীয় যে আইএলএস সিস্টেম, যার কারণে বারবার আমাদের ফ্লাইট এসে এখান থেকে ফেরত দিতে হয়, শীতের সময় ফগ প্রচন্ড হয়। তো আইএলএস সিস্টেম নতুন এয়ারপোর্ট হওয়ার পর আইএলএস সিস্টেম এখনো ডেভেলপ পুরো হয়নি, এটা পারমিশন পাওয়া যায়নি, কিন্তু এটা অন প্রসেস আছে এবং তোলা হয়েছে, আমি একে ফলো আপ করছি। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে আইএলএস সিস্টেম হয়ে গেলে যে ফ্লাইট গুলো এখানে আসতে পারে না, যে প্যাসেঞ্জাররা ঘুরে আবার চলে যেতে, প্রচুর টাকা পয়সার লোকসান হয়, সময়ের লোকসান হয়, মানুষের কাজকর্মের ক্ষতি হয়। তো সেটা আম আদমির সঙ্গে যুক্ত বিষয়, এগুলো আমি তুলেছি। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে এই দুটোটাই সমাধান হবে। আর এমনিতে বিল ছিল, বিল বিশেষ করে 2টা বড় বিল যেটা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ জানে। একটা বিল হচ্ছে যে আজকে 150 বছরের পুরানো ইংরেজি যে আইন ব্যবস্থা, যে এভিডেন্স ল, সিআরপিসি, আইপিসি, এগুলো চেঞ্জ করে ভারতীয় সাক্ষ্য আইন, তারপরে ভারতীয় নাগরিক সংহিতা আর ভারতীয় ন্যায় সংহিতা, 3 আইন নতুন করে আনা হয়েছে। আমি হোম স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তো স্বাভাবিক কারণে পুরো লর বিষয়ে আমি অবগত আছি। আর সেগুলো লোকসভা এবং রাজ্যসভাতে এসে তার মধ্যে আমি ডিসকাশন করেছি। আর আমি আশা করি আপনাদের মাধ্যমে তাদের বলতে চাইছি, এই ল এখন রাষ্ট্রপতির এখানেও সিলমোহর হয়ে গেছে। এই ল লাগু হওয়ার পর যে ইংরেজি যে ল চলছিল, ইংরেজি তো 1947 চলে গেছে, কিন্তু তারপর যে শাসন দলগুলো ছিল সে কোনোদিনই এই আইনগুলো ভারতীয়করণ করা হয়নি। ইংরেজ তাদের হিসাব মতো সেই ল গুলো তৈরি করেছিল। যেমন আমাদের এখানে কেউ যদি মার্ডার হয় তো ধারা কত, দফা কত, 302, 307 কত, 302 না 302, কত নম্বর আসছে? 302 নম্বরে দেখি ইলিয়াস ক্রাইম 302 তে আসছে। প্রথম দিকে কোনটা আসবে? রাজদ্রোহ, ইংরেজদের যে আমাদের আইপিসি। কেন? রাজদ্রোহের ডেফিনিশন ইংরেজদের সময় কি ছিল? রাজদ্রোহের ডেফিনিশন সরকারের বিরুদ্ধে বললে রাজদ্রোহ লাগবে, সরকারি কোন ব্যক্তির বিরুদ্ধে বললে রাজদ্রোহ লাগবে।
কারণ ইংরেজ চালাতো, তার জন্য ইংরেজের বিরুদ্ধে বলতে পারবে না, ইংরেজের শাসকের বিরুদ্ধে বলতে পারবে না, ইংরেজ সিস্টেমের বিরুদ্ধে বলতে পারে না, বললেই কি রাজদ্রোহ হবে। আমাদের যত স্বাধীনতা সংগ্রামী সবাইকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, শুধু রাজদ্রোহের আইন দিয়েছে সবাইকে। কিন্তু দুর্ভাগ্যবশত কংগ্রেস লম্বা সময়, জওহরলাল নেহরু ফার্স্ট প্রাইম মিনিস্টার, উনি এবং ওই দলগুলো কোনো মতেই সেই আইনগুলোকে ডিলিট করেনি। কারণ কি, এরাও চাইতো যে ইংরেজি কায়দায় ভারতীয়দের উপর শাসন করার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই শাহকে ধন্যবাদ জানাবো যে অমিত ভাই শাহজি 2019 থেকে শুরু করে 2023 মধ্যে 4 বছর কঠোর পরিশ্রম করে 158টি উনি মিটিং করেছেন তার জন্য, হাইয়েস্ট মিটিং। কোন হোম মিনিস্টার কোনদিনও কোন বাইরের জন্য এত মিটিং করেনি। পুঙ্খানুপুঙ্খ এক এক পেজ, এক এক ফুল স্টপ পর্যন্ত পড়ে মাননীয় গৃহমন্ত্রীজি আজকে দেশের সামনে নতুন কানুন পেশ করেছেন, যে কানুন ভারতীয় মানুষের জন্য তৈরি করা হয়েছে। এই কানুনের মধ্যে রাজদ্রোহ, এখন যেটা আগে ইংরেজদের আইনের মধ্যে যেটা ছিল যে রাজদ্রোহ সরকারের বিরুদ্ধে বললেই রাজদ্রোহ যাবে। আমি মেম্বার অফ পার্লামেন্টে যে এক্স চিফ মিনিস্টার জি আমার বিরুদ্ধে কিছু বললে রাজদ্রোহ কেস করে দেবে, তো 12 বছরের জেল, নন ভ্যালুয়েবল সেকশন। ভাই ডেমোক্রেসি আমরা বলি সবাইকে সবার বিরুদ্ধে কথা বলার সমালোচনার অধিকার আছে, তো কাউকে ফাঁসাতে হলে সঙ্গে সঙ্গে ধারাতে লাগালে তুলনা হবে। কিন্তু আজকে রাজদ্রোহ আছে, আমরাও রেখেছি রাজদ্রোহ কেস, কিন্তু রাজদ্রোহ কেস কি ধারা রেখেছি, দেশের বিরুদ্ধে কেউ কথা বললে, দেশের বিরুদ্ধে যদি কিছু বলে, দেশের বিরুদ্ধে যদি কোনো কিছু করে, তাহলে তার উপরে রাজদ্রোহের কেস হবে। কিন্তু ব্যক্তির উপরে যদি আলোচনা সমালোচনা করা হয়, সরকারের আলোচনা সমালোচনা করে, তাহলে তার উপরে রাজদ্রোহের কেস আজকের ধারায় আর লাগবে না। তার জন্য অনেক যে একসময় দেখেছি আমরা, এমন এমন সোশ্যালিস্ট এই দেশে আছে, তথাকথিত মানে সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট বলা হয়, এরা একসময় বই টই লিখেন না, আজকের দিনে এই ধরনের বই কেউ লিখতে পারবে না, বলতেও পারবে না, বললে রাজদ্রোহ কেসে সিধা জেলে যাবে, নাম বলে আর 12 বছর জেলে থাকবে। ততক্ষণ যদি বুদ্ধিমত্তা থাকে ফিরে আসবে, না আমরা ওখানে সমাপ্তি। তো এই যে আমি একটা কারণের উদাহরণ দিলাম, আর সঙ্গে সঙ্গে যেমন মহিলাদের উপর অত্যাচার, রেপ কেস, এগুলো তো মহিলাদের অত্যাচার কোথায় যায়, 160 পড়ে যায়। কারণ আমাদের ভারতীয় মহিলার উপর অত্যাচার হোক, রেপ হোক, ইংরেজদের তাদের কিছু আসে যায়, তাদের সত্তাসীন থাকার জন্য যেই যেই কানুনগুলি লাগবে, এইগুলি প্রথম সারিতে। প্রথম পুরোনো আইনগুলো খুলে দেখবে 1, 2, 3, 4, 5, 6, 7 এর মধ্যে কি আছে। আজকে আমরা চেঞ্জ করে সেগুলো মার্ডার কেস করলে সেটা 100 নিচে নিয়ে এসে, মহিলাদের উপর অত্যাচার করলে 50-এর নিচে চলে এসে উপরের দিক। আগে ছিল কি 300 পরে। কারণ কি, এইসব কেস যারা ভারতবর্ষের মধ্যে বসবাস করে তাদেরই এইসব সামাজিক মধ্যে হবে। তার জন্য ইংরেজদের তার উপরে কোনো মানে পরোয়া নেই। সত্তা রাখার জন্য যা যা করেন, এই আইনগুলি প্রথমে নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7 করে রাখা হয়েছে। কিন্তু আমিও এই দেশের নাগরিক, আমিও পড়াশোনা করেছি, কিন্তু আমারও ততটা ধারণা ছিল। কারণ কি ভাই, আমরা তো ততটা পড়াশোনা করি না, আমি নট এ লয়ার, আর লয়ার এত ডিটেইলস গিয়ে কেউ করে না। কিন্তু আমি আপনাদের মাধ্যমে মাননীয় গৃহমন্ত্রীর দিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে উনার এত পেশেন্স, এত ধৈর্য ওনার মধ্যে, যে উনি পুরো টিম বানিয়ে, আর এই আইনগুলো বানানোর সময় পার্লামেন্টে, লোকসভায়, রাজ্যসভা আপনারা দেখেছেন, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কেউ ওয়াকআউট করেছে, কিন্তু তার মধ্যে সবার অপিনিয়ন নেওয়া হয়েছে। 4 বছর যাবত জুডিশিয়াল সিস্টেমে নেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে অপিনিয়ন নেওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে, তারপরে বার অ্যাসোসিয়েশন থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন সামাজিক ল কে সংস্থাগুলি থেকে নেওয়া হয়েছে, এনজিওর কাছ থেকে নেওয়া হয়েছে, এক্সপার্টাইজ, ল এক্সপার্টাইজ থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের রিটায়ার্ড জাজ থেকে নেওয়া হয়েছে, স্ট্যান্ডিং জাজ থেকে নেওয়া হয়েছে। এগুলো এবং মাননীয় গৃহমন্ত্রী প্রত্যেকটি মেম্বার অফ পার্লামেন্টকে ব্যক্তিগতভাবে এবং স্টেট গভর্নমেন্টকে পত্রাচার করেছেন যে তার মধ্যে আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা পাঠান। এমন ডেমোক্রেটিক ওয়েতে ভারতীয় আইন তৈরি করা, এটা এই প্রথমবারের মতো বিরল ভাবে সেটা করেছে। এবং আমি গর্ববোধ করি যে ওই কমিটির আমিও মেম্বার ছিলাম বা এখন আছি। তো আমার সৌভাগ্য হয়েছে ওই আইন তৈরি করার সময় আমার ভাগিদারি ছিল। আর আরেকটা বিষয় আপনারা, আমি বিশেষ করে সেটার মধ্যে স্ট্যান্ডিং কমিটিতে বলেছিলাম যে খানপানের মধ্যে প্রচন্ড মিশাল হয় এখানে।
ওষুধপত্র হোক, খাওয়া দাওয়ার বিষয়। আর তার জন্য বিশেষ কোনো আইন নেই। এই দেশের মধ্যে ব্রিটিশরা তৈরি করেছিল, কারণ এখানে আমাদের র মেটেরিয়াল তৈরি করার পর সব ব্রিটেনে নিয়ে যেত, ওখানে প্রসেসিং করে তারপর আবার আমাদের কাছে বিক্রি করতো। 3 টাইম 4 টাইম হতো। মহাত্মা গান্ধীজি তারপর আন্দোলন করেছেন, বলে কেন নিয়ে যাবে, কেন আসবে, কেন আমরা 3 বার টাকা দেবো, আমাদের কাছ থেকে তো এখানে প্রসেসিং করে নাও। ইংরেজ কোনো জিনিস শুনেনি। তার জন্য যে আপনি দেখবেন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে খানপানের মধ্যে মিশাল যদি কেউ দেয়, তার জন্য 12 বছর জেল, নরমাল সেকশন। আমাদের দেশে যা খুশি তুমি করো, তারপর তোমার ক্যান্সার হয়ে যায়, তোমার হার্ট চলে যায়, কিডনি চলে যায়, তুমি হসপিটালে ভর্তি হয়ে যাও, তুমি কারোর উপরে কেস করতে পারবে, এই দোকানে এই খাওয়ার পর আমি অসুস্থ হয়েছি, তার জন্য ওর কিছু হবে, কোনো কিছু হবে। আর কি ছিল, 5,000 টাকা ফাইন। আগে তো খুব কম ছিল, মাঝখানে কংগ্রেসি গভর্নমেন্ট করে অ্যামেন্ডমেন্ট করে 5,000 টাকা হাইয়েস্ট ফাইন ছিল, আর ম্যাক্সিমাম জেল সাজা 6 মান্থ ছিল। আর এখন আমি গল্প করি, এখন নয়া আইন যেটা এসছে, আমি তো বলেছিলাম 1 লাখ জরিমানা করো, কিন্তু সবাই মিলে সেটা নেই, 25,000 জরিমানা করা হয়েছে। আর মিনিমাম যে সাজা সেটা 6 মান্থ। তাহলে খুলে গেল রাস্তাটা। মিনিমাম 6 মান্থ, উপরে জাজ চাইলে যাবজ্জীবন দিতে পারে। এখন যে আমাদের খাওয়া খাদ্যের মধ্যে মিশাল করে আমাদের প্রোটিন, ভিটামিন, আমাদের বাচ্চাদের বিভিন্ন প্রবলেম হয়, আমাদের প্রবলেম হয়, এইগুলো যাতে সমাধান হতে পারে, তার জন্য এই আইনগত ব্যবস্থা। সর্বোপরি আমি আপনাদেরকে আইন পুরোটা পড়েছি, 3টা। এই আইনের কারণে আম জনতা রিলিফ পাবে, আম গরিব। আর সবচেয়ে বড়, যে কোনো কেস, এনি কেস উইদিন 3 ইয়ার্স এর মধ্যে ফাইনাল জাজমেন্ট দিতে হবে। না হলে আগে এক একটা কেস 30 বছর 40 বছর। প্রপার্টির কেস তো বাবা বললে পোতা গিয়ে তার ফাইনাল ডিসিশন পাবে, কিন্তু আজকের দিনে আমরা তার মধ্যে বাউন্ড করেছি, টাইম বাউন্ড করে 3 ইয়ার্স। তারপরে আবার কতগুলি কেস ছিল যে যেই আয়ু থাকতে সেই কেস, মার্ডার কেস তার হাতে ছিল, সে যেখানেই ট্রান্সফার হয়ে যাক না কেন, ওকে ছুটি নিয়ে ওকে আসলে তারপর ওই কেসের মধ্যে কন্টিনিউ তাই 10 বছর 20 বছর উনিই এসে ওখানে সাক্ষ্য দিবেন বা কোর্টে হাজির হবেন। তার জন্য কি হতো, মনে করুন আজকে সে সাব ইন্সপেক্টর ছিল, 5 বছর পরে সে ডিএসপি হয়ে গেছে, সে চলে গেছে আরেক ডিস্ট্রিক্টের মধ্যে, আজ থেকে 100 কিলোমিটার দূর, করা তো ছোট জায়গা, 100 কিলোমিটার দূর। তো যখন ডেট আসে, দেখা যায় ওই ডেটে ও অন্য জায়গায় কোনো একটা লেটার পাঠায়, স্যার আমার তো এই কার্যক্রম, তার জন্য আসতে পারে না। তো ওই যে সানি দেওয়ালের যে একটা ডায়লগ আছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, আম আদমির এটা টোন ছিল, তার জন্য মুভিও হিট হয়ে গেছে। কিন্তু আজ আমি 100% आप और तारीख पे तारीख के ऊपर कोई फिल्म नहीं बनेगा, দরকারও নেই, কারণ এখন আর তারিখ পে তারিখ হই नहीं सकता। তো এই যে এখন কি করে দেওয়া হয়েছে, তার মধ্যে যে না, এই পোস্টের মধ্যে এখন যেই আছে উনিই সেটাকে দেখবেন। আর তার জন্য এভিডেন্স আগে থেকে, যেমন সব জায়গাতে আমার দেশের চণ্ডীগড়ে প্রথম আমাদের ডিজিটাল এই যে ল ব্যবস্থা চণ্ডীগড়ে শুরু হবে ভারতবর্ষে, ফার্স্ট। আর ভারত দুনিয়ার মধ্যে প্রথম ডিজিটাল ল করা দেশ হবে, আমেরিকা, ব্রিটেন না, রাশিয়া না, ভারত প্রথম। বহুত বড় বাত। আর তাতে যেমন হিনিয়াস ক্রাইমে অনেক হয় কি, পুলিশ যখন কালেক্ট করা হয়, কাউকে মার্ডার করতে রেকর্ডিং নেওয়া হয়, তো সেগুলো আবার চেঞ্জ হয়ে যায়, তারপরে উইটনেস নিজের বক্তব্য চেঞ্জ করে দেয়। এখন আর পারবে না, কারণ কি প্রথম দিন যেটা নেওয়া হবে সেটা ডিজিটাল নেওয়া হবে, অডিও ভিডিও সবকিছু নেওয়া হবে, তার 3 কপি করা হবে, 1 কপি ফটাফট ওই দিনই, ওই দিন 48 আওয়ার্স কোর্টের কাছে চলে যাবে, 1 কপি পুলিশের কাছে থাকবে, আর 1 কপি অ্যাডমিনিস্ট্রেশন কাছে থাকবে। কেউ ছেড়ছাড় করে কোনো কিছু করতে পারবে না, আর তার চেঞ্জও করতে পারবে না। আর তার মধ্যে যেমন আমাদের একটা অসুবিধা হয়, আমাদের কাছে অফিসিয়াল এর ব্যবস্থা খুব কম, তার জন্য বড় মাত্রায় আপনারা সবাই জানেন ত্রিপুরাতে একটা ফরেন্সিক ইউনিভার্সিটি ক্লাস চলছে, আর নতুন করে বিল্ডিং এর কাজ চলছে, অমিত ভাই সাজি সেটা শিলান্যাস করে গেছেন। সারা ভারতবর্ষে তার জন্য 70% 75% আমরা ব্যবস্থা করে নিয়েছি, যাতে এফএসএল এর ব্যবস্থা সব জায়গায় হতে পারে। না হলে এই যে ব্যবস্থা আমরা করি সেগুলো বাস্তবায়ন হতে পারবে না। তো কুল মিলিয়ে এই যে আইনগুলো আছে, এইগুলো সাধারণ মানুষের জন্য রিলিফ নিয়ে আসবে। সাধারণ মানুষকে যখন আগে কোর্টে আর পুলিশি ব্যবস্থা যেভাবে হয়রানি করা হতো, এখন আর সেগুলো কোনো মতেই করা যেতে পারবে না, কোনো কেস পেন্ডিং রাখতে পারবে না, কোনো কেস ডেট দিয়ে বিশেষ করে ডিস্ট্রিক্ট কোর্টে, লোয়ার কোর্টে করা সম্ভব হবে না। তাতে সাধারণ মানুষ বড় মাত্রায় রিলিফ পাবে।
1-1.5 বছর পরে আপনারা তার রেজাল্ট পাবেন, এবং আমি আশা করি আজকে আমি যে প্রেস কনফারেন্সটা করেছি 1-1.5 বছর পরে আপনার সমস্ত সাংবাদিকরা বুঝবেন যে যেটা আমি বলেছি সেটা বাস্তবে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো এই লয়ের পরে আমি পার্লামেন্টে ডিসকাশন করেছি, করিয়েছি। আর আরেকটা বিল যেটার মধ্যে আমি ডিসকাশন করেছিলাম সেটা হচ্ছে কাশ্মীরের যে সিট বাড়ানো আর এসটি এসসি এসটি রিজার্ভেশন, সেটা কাশ্মীর আগে ছিল না। আর কাশ্মীরি পন্ডিতরা ডিসপ্লেস হয়ে এসেছিল, তাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, তাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে সিট, এবং তাদেরকে প্যাকেজ দেওয়া হয়েছে। সেই প্যাকেজ বড় মাত্রায় 5 লাখের উপর কাশ্মীরি পন্ডিতদেরকে ব্যবস্থা করা হয়েছে। এবং কাশ্মীরে, জম্মু কাশ্মীরে, জম্মুতে সিট মানে কাশ্মীরের সিট বাড়ানো হয়েছে। আগে কি ছিল, কাশ্মীরের সিট অনেক বেশি ছিল আর জম্মুতে সিট কম ছিল। এখন কাশ্মীরের পোর্শনে আর জম্মুর পোর্শনের মাত্র 1 সিটের ডিফারেন্স। তো কি কারণে করা হয়েছে, কেন, আমার মনে হয় না সাংবাদিকদের আমাকে বলতে হবে, ডিটেলস আপনারা অবগত আছেন। তো এইগুলো যে ছিল এগুলোর অবসান মাননীয় গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি এই বিলের মাধ্যমে করেছে। তাতে পুরো কাশ্মীরের সঙ্গে ন্যায় হয়েছে। কাশ্মীরি আইন ব্যবস্থা তার সরলীকরণ এবং মানুষের জন্য করা হয়েছে। আগে এটা পরিবারের জন্য করা হতো, আর এই বিল পাস করার পর এসসি এসটি দের জন্য অধিকার কাশ্মীরে ছিল না। যারা আপনারা অথবা যারা বৈষ্ণবদেবীতে যান, খচ্চর চালানোর সময় যারা গুর্জর আছে বা পাহাড়ি আছে, খচ্চর নিয়েছেন, আপনাদের নিয়ে চলে যায়, এদেরকে অন্য জায়গাতে এদের জন্য এসসি রিজার্ভেশন আছে, এসটি রিজার্ভেশন আছে, কিন্তু জম্মু কাশ্মীরে ছিল না তাদের অধিকার। এখন তাদেরকে অধিকার দেওয়া হয়েছে এবং তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে ফর অ্যাসেম্বলি সিট, স্পেশাল এরাই আসবে তার মধ্যে। আর ডিসপ্লে যারা কাশ্মীরি আছে এরাও আসবে। আর প্লাস যেটা আজকের দিনে আমাদের পিওকে আছে, পাকিস্তান অকুপাই যে কাশ্মীর আছে, আমরা এখনো আমরা মানি কি এটা ভারতবর্ষের অংশ, তার জন্য 24টা সিট আমরা তার মধ্যে সুরক্ষিত রেখেছি। ওই 24টা সিট ওই জায়গায় থাকবে। তো যখন এটা চলে আসবে 24 সিটের মধ্যে বিধানসভা জন্য অলরেডি সিট রেখে দেওয়া হয়েছে। তো কারণ কি আমি তার জন্যই কথা বললাম যে এমন ধরনের এই ধরনের ব্যক্তিত্ব এবং মানসিকতা সম্পন্ন গৃহমন্ত্রী তার আগে আমার মনে হয় না সর্দার বল্লভভাই প্যাটেল ছাড়া কেউ ছিল। তো এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আমার বলার ছিল। আমি সময় সময় যখনই সুযোগ পাই পত্রাচার করি, স্টার্ট কোশ্চেন হোক, আনস্টার্টেড কোশ্চেন হোক, বিভিন্ন বিলের উপর হোক, সেগুলো সবগুলোর মধ্যে ভাগিদারি আমি ত্রিপুরা জনতার পক্ষে নিভাই। আর আগামী দিনে করবো। তার কপিগুলো আপনাদেরকে আমি দিয়েছি, আপনারা সেগুলো নিয়ে কালেক্ট করে জনতার সামনে তুলে দেবেন, এটা আমি আশা করি। আমাকে কিছু জিজ্ঞাসা করা যদি থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এখন যে নতুন আইনটা যেটা এসেছে সেটা নিয়ে পাবলিক খুব খুশি, অনেক খুশি, কিন্তু একটা অংশ দেখা যাচ্ছে যারা ট্রাক ড্রাইভার তারা সারা দেশে ত্রিপুরাতেও ওটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। হিট এন্ড রানের অ্যাকচুয়ালি কি আমি জানি, হিট এন্ড রানের ডেফিনিশনটা কি। হিট এন্ড রানের এটা একবার আমার মনে হয় আপনারা হিট এন্ড রানের ধারাটা বের করে দেখো, তার মধ্যে অমিত শাহজির রাজ্যসভার বক্তব্য বের করে নিন, মধ্যে হিট এন্ড রানের মধ্যে বলা হয়েছে হিট এন্ড রানের মধ্যে যেমন মব লিঞ্চিং আর হিট এন্ড রান, কারোর সঙ্গে শত্রুতা থাকলে তাকে মানে হিট এন্ড রান করে মেরে দিত, ऐसा বহু কেস। তারপর কোনো কেস নেই, তেমন কোনো ধারাই নেই ভারতবর্ষে। হিট এন্ড রানে মেরে দিলে তো আপনি মার্ডার করেননি, আপনার জন্য কোনো কিছু। কারণ কি ওই জামানাতে গাড়ি চালাতো শুধু ইংরেজরা, তাদের গাড়িতে ধাক্কা খেয়ে মরে গেলে ইংরেজ থোড়ি জেলে যাবে, থাকবে না। তার জন্য এমন করেছেন, তাদের কোনো লই নেই, পার্সোনাল রাইভেলারির জন্য তার মধ্যে নিয়ম কারণ তার ভিডিও আনা হবে, তার অ্যাটিটিউড দেখা হবে। এমন নাই কারোর সঙ্গে ধাক্কা লাগতেই তাকে জেল হয়ে যাবে, এমন একদম না। ইনোসেন্ট পার্সনকে কোনোদিনই করা হবে না, যে প্ল্যান মাফিক করেছে। কারণ কি অর্গানাইজ ক্রাইম, হিট এন্ড রান और বাকি তিনটে আরেকটা হচ্ছে মব লিঞ্চিং, এই তিনটার জন্য ভারতবর্ষে কোনো আইনই ছিল না, কোনো আইন ছিল না। মব লিঞ্চিং কোন আইন আছে? মব লিঞ্চিং মরে গেলে কেউ তার দায়িত্ব নেবে না, মার্ডার হয়ে যায়, যা খুশি তা করে। এখন মব লিঞ্চিং এ যদি কাউকে মার্ডার করা হয়, তো মব লিঞ্চিং এ মার্ডার করলে তার জন্য শাস্তির প্রাবধান করে দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেটা আগে ছিল না, কারণ মব লিঞ্চিং ভারতবর্ষে শুরু করেছিল মাওবাদীরা।
মব লিঞ্চিং তাদের কায়দা ছিল, তার মধ্যে না কানুন ছিল না, তার জন্য মব লিঞ্চিং করে বড় বড় বিশিষ্ট ব্যক্তিদেরকে মারার ব্যবস্থা করতো, মাওবাদী আন্দোলন, আল্লাহ দিল্লা এইসব নাম দিয়ে। আরেকটা যেটা সবচেয়ে সিরিয়াস, যে অর্গানাইজ ক্রাইমের জন্য ভারতবর্ষে কোনো আইনই ছিল না। অর্গানাইজ ক্রাইমের জন্য ছোট ছোট চুনোপুটি যে ধরা পড়েছে এবং এখানে ব্লাস্টিং করে দেওয়া হয়েছে, তো কে করেছে? ও ড্রাইভার করেছে, ও রিক্সাওয়ালা করেছে, ওকে ধরে এনে এরপরে কিছু বেশি প্রমাণ পাওয়া যায় না, 6 মাসের জেলে ছাড়তে হবে। এখন অর্গানাইজ ক্রাইমের মধ্যে তুমি লন্ডন থাকো আর তুমি ইউএস থাকো, তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে নন ভ্যালুয়েবল সেকশন এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা আছে এবং ইন্টারন্যাশনাল লকে মানে ওকে মানতে হবে, আমাদের দেশের ল হিসাবে আমরা তাকে পিক আপ করবো, কারণ অর্গানাইজ ক্রাইম করেছে এবং মূল ব্যক্তি তার উপর সাজা হবে, তার ব্যবস্থা এর মধ্যে রাখা হয়েছে। সেই ইনভেস্টিগেশনের ব্যবস্থাও রাখা হয়েছে এবং এই যে মানে তিনটা যে বললাম, মব লিঞ্চিং, অর্গানাইজড ক্রাইম আর হিট এন্ড গো, এই তিনটা আগে কোনো আইনই ছিল না ভারতবর্ষের মধ্যে। আমি জানি না, আমার মনে হয় আপনারা জানেন যে ভারতবর্ষে কোনো জায়গাতে একটা ল ছিল না তার মধ্যে। তো এটা তো স্বাভাবিক, এটা তো ভারতবর্ষে আমাদের পক্ষেই ভালো হয়েছে যে ক্রাইম কম করার জন্য। আর দ্বিতীয় বিষয় যে আমাদের ক্রাইম করার পরে কেস আমরা নেই, এফআইআর করার পর দেখি যে কোর্ট থেকে ছুটে যায়, ইয়ে হয় না, কনভিক্টেড হয় না, কনভিকশন রেট। এখন এই আইন চালু হওয়ার পর কনভিকশন রেট মোটামুটি বরাবরের কাছাকাছি থাকবে কনভিকশন, কারণ আপনি কোনো মতেই তাকে ম্যানিপুলেট করতে পারবেন না, সময়ের সময় আপনি ম্যানিপুলেট করে দেবেন, কোনো উপায় নেই। ফার্স্ট ডে যা এভিডেন্স এসছে একে মানে নাড়াচাড়া করার কারোর কোনো ক্ষমতা নেই, কারণ 48 ঘন্টার মধ্যে তার সমস্ত কিছু হয়ে যায়, আপনি ম্যানিপুলেট করবেন, আপনার কাছে সময় নেই। আর 48 ঘন্টার মধ্যে যে না করতে পারে তাহলে ওই অধিকারের উপরে কারবাই হয়ে যাবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি আমি তার উপরে অ্যাকশন নিয়ে যাবেন। আর তার মধ্যে এগুলো আছে কিছু কিছু, যেমন আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সি আছে, কাউ কোনো বিদেশি এজেন্সি কোনো কিছু করে দিল, এরা পাঠালো, তাদেরকে অ্যারেস্ট করার জন্য আগে ইয়ে করতে হবে, ওয়ারেন্ট ইস্যু করতে হবে, এই থানা থেকে ওই থানা থেকে ওখানে যত ওই এরিয়ায় চলে গেলে এগুলো করতে করতে সব জেনে যায়, আলটিমেটলি যারা ক্রাইম করে এরা পালিয়ে যায়। কিন্তু এই আইনের মধ্যে এটা আছে, আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি গুলো ডাইরেক্ট গিয়ে অ্যারেস্ট করতে পারবে, তার ব্যবস্থা তার মধ্যে রয়েছে। কারণ কি না হলে এরা সঠিকভাবে কাজ করতে পারে না, তাদেরকে বিভিন্ন ভাবে আইনি কেরা করে আটকানো। কিন্তু ওভারঅল যেটা আমি বললাম, এই আইনগুলো কানুনগুলো যে সরলীকরণ করা হয়েছে সেটা গরিবের জন্য করা হয়েছে, আম জনতার জন্য করা হচ্ছে, এতে মানুষের লাভ। Jal Jeevan Mission, by December it was supposed to be over in Tripura. The rate was initially very good. You could see up to 60%. After that, Mark press conference between, there was change in the system of the minister has changed. So now it is only 72.46%. So how do you see it with the entire year? A deadline was December. It's not that too late, but do you think the pace has gone down? দেখো, জল জীবন মিশনের মধ্যে রাজ্য সরকার কাজ করেছে এখানে ত্রিপুরাতে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু কিছু জায়গাতে হয় কি আমাদের প্রবলেম ছিল পাইপের জন্য, পুরো দেশব্যাপী পাইপের প্রবলেম, 8 mm আমাদের পাইপের থিকনেস করা ছিল। ওই থিকনেসে যখন আমরা কোনো একটা প্রজেক্ট নিয়ে আসা হয়, তার জন্য একটা প্যারামিটার তৈরি করে, পুরো দেশব্যাপী এক প্যারামিটার তৈরি করে। তারপরে দেখা গেছে যে দেশের মধ্যে যতগুলো পাইপ তৈরি করার 8 mm করার আছে সেগুলো একসঙ্গে যখন সব স্টেটে কাজ শুরু হয়ে গেছে, এরা সেগুলো প্রোভাইড করতে পারছে না। আমি যে করে দেবো স্কিল ফিল আমিও দেখেছি যে এরা যে কন্ট্রাক্টর পেয়েছে, যাকে যে কোম্পানিকে ওরা ইন্ডাস্ট্রিকে অ্যাডভান্স করেছে, কোম্পানি বলছে এই রেটে দিতে পারবো না, কারণ আমার কাছে নেই ম্যাটেরিয়াল, অ্যাডভান্স যেটা ফেরত নিয়ে দাও কিন্তু ম্যাটেরিয়াল দিতে পারবো না। তো সেই জায়গাতে অনেক জায়গাতে মহিলাতে আমি ওখানে স্টেট গভর্নমেন্ট তার মধ্যে ভর্তুকি দিয়ে ব্যবস্থা করেছে যে নির্দিষ্ট রাজ্যগুলো অসুবিধা হয়, কেন্দ্র সরকার তার মধ্যে সহায়তা করবে এবং ডোনার বেশি সহায়তা করবে, এই বিষয়ে আলোচনা হয়েছে আমার কাছে। জিনিস